ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, এদিকে বাংলাদেশের মার্কেটেও যুদ্ধ হচ্ছে। বাংলাদেশের মার্কেটে কিসের যুদ্ধ হচ্ছে? বাংলাদেশের মার্কেটে হচ্ছে জ্বালানি তেলের দামের যুদ্ধ হচ্ছে, বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্টের দামের যুদ্ধ হচ্ছে। তো আমরা জানি যে বিভিন্ন দেশে যুদ্ধ লাগলে ওই দেশে যে ধরনের পণ্য উৎপাদন করে এবং রপ্তানি করে সেই ধরনের পণ্য আমদানিকারক দেশের উপর একটা প্রভাব পড়ে। তো সেটার এখন প্রভাব পড়ছে তেলের উপর, তেলের বাজারে এখন প্রভাব পড়ছে। তো আমরা জানবো ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ববাজারে তেলের অবস্থা কী, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং এর কারণ এবং এর প্রভাব থেকে বাঁচার উপায়। তো ভিডিওটি দেখতে থাকুন, চলে আসছি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন গত প্রায় 5-6 দিন ধরে ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে। ইরান ইসরায়েলে হামলা করছে এবং প্রথমত হামলাটা শুরু হয় ইসরায়েল থেকে, যে কারণে ইরান আক্রমণ ঠেকায় এবং পাল্টা আক্রমণ করে। পাল্টা আক্রমণ করার প্রেক্ষিতেই মূলত যুদ্ধটি বাধে। কিন্তু আপনারা জানেন যে ইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম কান্ট্রি, তাদের আকিদা শিয়া, কিন্তু তাদের উৎপাদনকারী পণ্যের মধ্যে তেল মানে ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের রপ্তানি তাদের বেশি। কিন্তু এই যুদ্ধের কারণে তারা এই রপ্তানি কার্যক্রম যদি ঠিকঠাক মতো না চালাতে পারে, সেক্ষেত্রে তাদের রপ্তানি আয় যেমন কমে যাবে, তেমনি যেসব দেশ তাদের থেকে তেল আমদানি করে অথবা যেসব প্রতিষ্ঠান তাদের তেল আমদানি করে বাজারজাত করে তাদের জন্য সমস্যা। এখন এইটা সমস্যাগুলো হবে কি জন্য? অন্যান্য দেশও তো আছে, কিন্তু আপনি জানেন কি না, ওপেকের যেসব সদস্য দেশ আছে, ওপেক বা অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, মানে তেল রপ্তানিকারক দেশের মধ্যে যে সংগঠনটা রয়েছে ওপেক, সেই ওপেকের একদম অন্যতম সদস্য হচ্ছে ইরান। এই অন্যতম সদস্য হওয়ার খাতিরে ইরানকে অবশ্যই তেল রপ্তানি করতে হয়, কি জন্য? বিশ্ববাজার ঠিক চাঙ্গা রাখতে হয় বা ঠিক রাখতে হয়। তো এখন এই ওপেকের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে যদি ইরান তেল রপ্তানি বন্ধ করে দেয় বা তেল রপ্তানি বন্ধ করে বা তেল রপ্তানি না করতে পারে, সেটা অন্য দেশগুলোর মধ্যে প্রেশার পড়ে। এখন অন্য দেশগুলোও যদি সঠিকভাবে তেলটা রপ্তানি করতে না পারে, তাইলে এটা বিশ্ববাজারে প্রভাব পড়ে। কারণ আপনি দেখেছেন যে গত কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে প্রায় 3 থেকে শুরু করে 5% পর্যন্ত ব্যারেল প্রতি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর এই বৃদ্ধিটাই কিন্তু মূলত এই যুদ্ধের ইম্প্যাক্ট। কারণ তারা জানে যে ওপেকের সদস্যভুক্ত দেশ অথবা ইরান যেখানে তেল রপ্তানি বন্ধ করে যদি দেয়, সেক্ষেত্রে এই তেলের দাম বাড়বে। এই জন্য তার আগেই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন আরও একটা ব্যাপার আছে যে হরমুজ প্রণালী দিয়ে প্রায় 20%-রও বেশি তেল চলাচল করে, অর্থাৎ তেলবাহী জাহাজের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। এখন যদি ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তেল আমদানি প্রায় 20% কমে যাবে। এখন বন্ধ করে না দিলেও তেলবাহী ট্যাঙ্কারগুলো তাদের ভয় বা শঙ্কা এড়ানোর জন্য এই হরমুজ প্রণালীটা স্কিপ করে যাবে। এখন হরমুজ প্রণালী যেহেতু স্কিপ হবে, তার মানে 20% তেল আমদানি রপ্তানিও কমে যাবে। এখন এই জন্য তেলের মার্কেটে আবার 20% তেলের শর্ট হবে। এমনিই শুধু যদি একটি দেশ রপ্তানি বন্ধ করে, এখানে যদি 10% রপ্তানি কমে যায়, অর্থাৎ তারা যদি রপ্তানি বন্ধ করে তেল 10% কমে যাবে। আবার যদি হরমুজ প্রণালীকে দিয়ে 20% তেলের রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে এটা দাঁড়াবে প্রায় 30%। এটা যদি নাও হয় 25% কিন্তু হবেই যে তেল রপ্তানি বন্ধ হচ্ছে। এর প্রভাবে বিশ্ববাজারে কেমন প্রভাব পড়ে? এখন বিশ্ববাজার যেহেতু এই অর্গানাইজেশনের সাথে জড়িত, এই অর্গানাইজেশন থেকে তেল নেয়। এখন এই অর্গানাইজেশনের প্রায় 25% তেল যখন তারা আমদানি করতে পারবে না, তখন এটার প্রেশার মার্কেটে পড়বে। এক্ষেত্রে তারা কি করবে? তারা তেলের দাম বাড়াবে। তেলের দাম বাড়িয়ে অতিরিক্ত মূল্যে ব্যারেল প্রতি অপরিশোধিত তেল বা পরিশোধিত তেল বিক্রি করবে। এখন এভাবে বিক্রি করার ফলে মার্কেটে বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে। আর এই ইম্প্যাক্টটা পড়বে বেশিরভাগ হচ্ছে আমাদের মতো যারা মধ্যম আয়ের দেশ অথবা এই উন্নয়নশীল দেশ, যেসব দেশে আসলে তেলের নির্ভরশীলতা অনেক বেশি, জ্বালানি তেলের নির্ভরশীলতা অনেক বেশি, সেই সব দেশে এই ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি পড়বে। বাংলাদেশ, মায়ানমার, ভুটান, এইসব দেশ। অন্যান্য দেশে কেন পড়বে না? কারণ দেখেন, চীন, রাশিয়া, আমেরিকা বা
অন্যান্য যে বড় বড় দেশগুলো আছে তারা কি করে, তারা অনেক বেশি পরিমাণ তেলের মজুদ রাখে। তেলের মজুদ রাখার ফলে তাদের কখনো হুট করে তেলের দাম বাড়লে তাদের তেলের দাম বাড়াইতে হয় না। অন্তত 1 বছর 2 বছরের পর্যন্ত যখন স্টকে থাকবে, তখন দেখবেন যে 2 বছরের জন্য বা 6 মাসের জন্য যুদ্ধ হলে তাদের জন্য কোনো সমস্যা না। কিন্তু এই ধরনের বড় বড় দেশগুলো অনেক বেশি পরিমাণ তেল স্টক করে। এই স্টক করার কারণে তাদের মার্কেটে হুট করে কোনো ওঠানামা করে না। কিন্তু বাংলাদেশের মতো ছোট দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো চাইলেই বেশি তেল কিনতে পারবে না, কারণ রিজার্ভের সংকট, বা বেশি শুধু তেল আমদানি করলেই তো হবে না, অন্যান্য পণ্যও তো আমদানি করতে হবে। এই জন্য চাইলেই বেশি তেল আমদানি না করার কারণেই কম কম করে আমদানি করে, কিন্তু যখন তেলের দাম বাড়ে তখন দাম বাড়াইতে হয়। 2 সপ্তাহ আগেও কিন্তু দাম কমার একটা নিউজ ছিল, কিন্তু এখন যে অবস্থা, হয়তো কিছুদিনের মধ্যে বাংলাদেশের তেলের দাম বেড়ে যেতে পারে। এখন অন্যান্য দেশ খাপ খাইয়ে নেয়। আরও একটা ব্যাপার হচ্ছে, তারা বিভিন্ন মাধ্যম থেকে তেল আমদানি করে। যেমন ভারত এবং চীন শুধুমাত্র ওপেক থেকে বা মধ্যপ্রাচ্যের দেশ থেকে তেল আমদানি করে না, এরা আফ্রিকা থেকেও তেল আমদানি করে। কিন্তু বাংলাদেশ কিন্তু ওপেক বা এই বিশ্ববাজার যেমন নির্ভরশীল, সেটা থেকেই শুধু তেল আমদানি করে, অন্য কোনো সোর্স নেই। তো এটার প্রভাবে বাংলাদেশ একটু বেশি প্রভাবিত হবে। আর এই প্রভাবে সরাসরি প্রভাবিত হবে বাণিজ্য খাতের মধ্যে বেশিরভাগটাই শুরু হয় যাতায়াত এবং পরিবহন খরচের মধ্যে। এখন পরিবহন খরচটাই পরিচালিত হয় তেল দিয়ে, জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, অকটেন, এগুলোর দাম বেড়ে গেলে, জ্বালানির দাম বেড়ে গেলে রাস্তার চলাচলকারী পরিবহনের দাম খরচ বেড়ে যাবে। পরিবহনের খরচ বাড়লে আপনার পণ্যের দাম বেড়ে যাবে। পণ্যের দাম বাড়লে মানুষের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে যাবে। তো শুধুমাত্র আমাদের এই জন্য বুঝতে হবে যে যুদ্ধ শুধুমাত্র স্বাভাবিক একটি ঘটনা নয়। তবে ইসরায়েলের জবাব ইরান দিয়েছে, এটার জন্য আমি নিজেও খুশি, কারণ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ হচ্ছে আমেরিকার দালাল হওয়ার কারণে তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। কিন্তু ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সে শিয়া হোক বা সুন্নি, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখা হচ্ছে ইসলামের জন্য তারা যুদ্ধ করছে। তো আল্লাহ তাদের পক্ষে থাকুক, তাদেরকে সহায়ক, তাদের জন্য আল্লাহর দয়া কামনা করি। তো আমাদের ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বরকত দেয়, সেই দোয়া করি। তো বিশ্ববাজার যেন অস্থিরতা না হয় এবং বাংলাদেশের তেলের মার্কেট যেন অস্থিরতা না হয়, সেই কামনা করে আজকের ভিডিওটা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।